ভাবুন তো, বিশ্বের সবচেয়ে বড় কূটনৈতিক এবং অর্থনৈতিক মঞ্চ সুইজারল্যান্ডের বরফে ঢাকা দাভোস শহর। সেখানে নির্ধারিত হয় পৃথিবীর আগামী দশকের যুদ্ধ, শান্তি, অর্থনীতি আর প্রযুক্তির মানচিত্র। ঠিক সেই মঞ্চে দাঁড়িয়ে যখন কেউ ভারতের দিকে আঙুল তুলে বলে ইন্ডিয়া ইজ এ সেকেন্ড টিয়ার এয়ার পাওয়ার, তখন আপনার মনে ঠিক কী প্রতিক্রিয়া হয়? একটি দেশ যে আজ বিশ্বের ফাস্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমি, যে দেশ নিজের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার দিয়ে গোটা দুনিয়াকে ক্যাশলেস ইকোনমির পাঠ শেখাচ্ছে, তাকে তকমা দেওয়া হচ্ছে সেকেন্ড টিয়ার বা দ্বিতীয় সারির শক্তি হিসেবে। কিন্তু এই অজ্ঞতার জবাব কোনো চিৎকার বা আবেগী স্লোগান দিয়ে নয়, বরং দেওয়া হলো নিরেট ডেটা, আর্কিটেকচার এবং বাস্তব গ্রাউন্ড ওয়ার্ক দিয়ে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সেই রুদ্ধশ্বাস অধিবেশনে ভারতের আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আইএমএফের ম্যানেজিং ডিরেক্টরকে যেভাবে বাস্তবতার আয়না দেখালেন, তা আজ প্রতিটি ভারতীয়র জানা প্রয়োজন। আজকের এই এপিসোডে আমরা বিশ্লেষণ করব কেন ভারতের এই পাল্টা জবাব শুধু একটি মন্তব্য নয়, বরং এটি গ্লোবাল এআই জিওপলিটিক্সে ভারতের একচ্ছত্র আধিপত্যের ঘোষণা। কেন পশ্চিমী দুনিয়া আজও ভারতকে তাদের পুরনো লেন্স দিয়ে দেখতে চায়, এবং কেন ভারত আজ তাদের সেই পুরনো ন্যারেটিভকে চুরমার করে নিজের পথে এগোচ্ছে, তা জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আমি সুশোভন, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। এখানে আমরা খবরের ওপরের চাকচিক্য নয়, বরং হেডলাইনের পেছনের সূক্ষ্ম পাওয়ার ডাইনামিক্স এবং জিওপলিটিক্স নিয়ে কাটাছেড়া করি। আজকের বিষয় অত্যন্ত স্পর্শকাতর এবং গর্বের। ভারত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, আইএমএফের পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গি এবং দাভোসের সেই ঐতিহাসিক কাউন্টার অ্যাটাক। যদি আপনিও বিশ্বাস করেন যে ভারত আজ আর কোনো দেশের অনুগামী নয়, বরং বিশ্বমঞ্চে একজন লিডার, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য। চলুন শুরু করা যাক আজকের বিশ্লেষণ। ঘটনাটা বুঝতে আমাদের প্রথমে যেতে হবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা দাভোসের সেই অডিটোরিয়ামে। দাভোস মানেই হলো গ্লোবাল এলিটদের আড্ডাখানা। এখানে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, বিগ টেক জায়ান্টদের সিইও এবং রাষ্ট্রপ্রধানরা মিলে ঠিক করেন আগামী পৃথিবী কোন পথে হাঁটবে। তো এই হাই প্রোফাইল মিটিংয়ে আইএমএফের প্রধান যখন দেশগুলোর এআই প্রিপেয়ার্ডনেস বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রস্তুতির একটি ইন্ডেক্স পেশ করেছিলেন, তখন তিনি ভারতকে সেকেন্ড গ্রুপিংয়ে রেখে দেন। তাদের যুক্তি, ভারতের নাকি নিজস্ব কোনো বিশাল ফাউন্ডেশন মডেল নেই, ভারত নাকি প্রযুক্তির দিক থেকে আমেরিকা বা চীনের উপর নির্ভরশীল। এই যে সেকেন্ড টিয়ার তকমা, এটা আসলে এক ধরনের জিওপলিটিক্যাল গ্যাস লাইটিং। পশ্চিমী প্রতিষ্ঠানগুলোর দীর্ঘদিনের স্বভাব হলো ভারতকে একটি কনজিউমার মার্কেট হিসেবে দেখা, প্রডিউসার হিসেবে নয়। তারা মনে করে উদ্ভাবন বা ইনোভেশন হবে কেবল সিলিকন ভ্যালিতে, আর ভারত হবে কেবল সেই প্রযুক্তির ব্যবহারকারী বা ফলোয়ার। আইএমএফের এই ক্লাসিফিকেশনসের ভিত্তি ছিল অত্যন্ত সংকীর্ণ। তারা দেখছিল কার কাছে কত বড় ট্রিলিয়ন প্যারামিটার মডেল আছে, কিন্তু তারা ভুলে গিয়েছিল যে ভারতের শক্তি তার ল্যাবে নয়, ভারতের শক্তি তার বাস্তবের প্রয়োগে। এই অবজ্ঞামূলক মন্তব্যের পরে আসরে নামেন অশ্বিনী বৈষ্ণব। তিনি বুঝিয়ে দেন যে ভারতের উন্নয়ন কোনো বিদেশি সার্টিফিকেটের উপর নির্ভর করে না। অশ্বিনী বৈষ্ণব যখন কথা বলতে শুরু করেন, তখন অডিটোরিয়ামে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। তিনি কোনো উত্তেজিত বক্তব্য রাখলেন না, বরং শান্ত গলায় এক গাদা সলিড ডেটা পেশ করলেন, যা আইএমএফের সাজানো ন্যারেটিভের ভিত্তি নাড়িয়ে দিল। তিনি সরাসরি বললেন, I don't know what IMF's criteria is, but Stanford University places India third globally in AI preparedness, third in AI penetration, and second in AI talent. বন্ধুরা, এই একটা বাক্যেই পুরো পাশা উল্টে গেল। কেন? কারণ স্ট্যানফোর্ড এআই ইন্ডেক্স রিপোর্ট সারা বিশ্বের একাডেমিক মহলে সবচেয়ে ক্রেডিবল এবং নির্ভরযোগ্য ধরা হয়। যখন আইএমএফ ভারতকে দ্বিতীয় সারিতে ফেলছে, তখন স্ট্যানফোর্ড বলছে ভারত বিশ্বের সেরা তিনটির মধ্যে একটি। এখানে একটি গভীর প্রশ্ন ওঠে, কেন এই বৈষম্য? আসলে পশ্চিমী এজেন্সিগুলো যখন ভারতকে বিচার করে, তারা কেবল তাদের নিজেদের স্বার্থের প্যারামিটারগুলো দেখে, কিন্তু ভারত আজ নিজের ডেটা এবং নিজের মেধা দিয়ে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। একটি সহজ উপমা দিয়ে এই বিষয়টা বোঝা যাক। ধরুন, গ্রামের কোনো একজন কৃষক খুব ভালো চাষবাস জানেন, তার ফসল ভালো হয় এবং তিনি আধুনিক সব যন্ত্রাংশ ব্যবহার করতে জানেন। কিন্তু শহরের কোনো এক বাবু এসে বললেন, আপনি যেহেতু টাই পরেন না এবং ইংরেজিতে কথা বলতে পারেন না,
তাই আপনি দ্বিতীয় সারির কৃষক। আইএমএফের এই দৃষ্টিভঙ্গিটা ঠিক এই শহরের বাবুর মতো। তারা ভারতের গ্রাউন্ড লেভেল এআই ডিপ্লয়মেন্টকে গুরুত্বই দেয়নি। কিন্তু অশ্বিনী বৈষ্ণব স্পষ্ট করে দিলেন যে ভারতের লক্ষ্য শো আপ করা নয়, ভারতের লক্ষ্য হলো প্রবলেম সলভিং। মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভারতের এই অগ্রগতির বর্ণনা দিতে গিয়ে একটি চমৎকার অ্যানালজি বা উপমা ব্যবহার করেছেন। তিনি বলেন, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা কোনো একটি বিচ্ছিন্ন সফটওয়্যার নয়, এটি একটি 5 তলা বাড়ির মতো। আর ভারত এই বাড়ির প্রতিটি তলা বা লেয়ার অত্যন্ত মজবুতভাবে তৈরি করছে। এই অংশটি মন দিয়ে শুনুন, কারণ এটি ভারতের আগামী 20 বছরের অর্থনৈতিক মেরুদণ্ড। প্রথম তলা, অ্যাপ্লিকেশন লেয়ার। এখানেই ভারত বিশ্বের রাজা। আমরা আজ বিশ্বের বৃহত্তম আইটি সার্ভিস প্রোভাইডার। আমেরিকার বড় বড় ব্যাংক থেকে শুরু করে ইউরোপের লজিস্টিক কোম্পানি সব চলে ভারতের ইঞ্জিনিয়ারদের হাতে। এআইকে যখন বাস্তবে রূপান্তর করার কথা আসে, তখন ভারতের চেয়ে দক্ষ আর কেউ নেই। আমরা জানি কিভাবে একটি জটিল অ্যালগরিদমকে ব্যাংকিং, এগ্রিকালচার বা হেলথ কেয়ারের কাজে লাগানো যায়। এটাই হলো আসল ROI বা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। দ্বিতীয় তলা, মডেল লেয়ার। সবাই ভাবে লাখ লাখ কোটি প্যারামিটার মডেল বানালেই বুঝি বড় হওয়া যায়। কিন্তু অশ্বিনী বৈষ্ণব বললেন, বাস্তব পৃথিবীর 95% কাজ সম্পন্ন হয় 20 থেকে 50 বিলিয়ন প্যারামিটারের মডেল দিয়ে। ভারত ঠিক সেই জায়গাটাতেই ফোকাস করছে। আমরা সেক্টর স্পেসিফিক এবং কস্ট এফিসিয়েন্ট মডেল তৈরি করছি। আমাদের লক্ষ্য চ্যাটবটের মাধ্যমে কবিতা লেখা নয়, বরং আমাদের লক্ষ্য হলো ভারতের হাজারো ভাষার মানুষের সমস্যার সমাধান করা। তৃতীয় তলা, চিপ লেয়ার। হ্যাঁ, আমরা জানি মাইক্রোচিপ বা সেমিকন্ডাক্টর লড়াইয়ে আমেরিকা বা তাইওয়ান অনেক এগিয়ে গেছে, কিন্তু ভারত আজ হাত গুটিয়ে বসে নেই। গুজরাট থেকে শুরু করে টাটা গ্রুপের সেমিকন্ডাক্ট প্ল্যান্ট, ভারত এখন নিজস্ব সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম তৈরি করছে। আমরা ডিজাইন থেকে শুরু করে ফেব্রিকেশন পর্যন্ত প্রতিটি ধাপে পা রাখছি। চতুর্থ তলা, ইনফ্রাস্ট্রাকচার লেয়ার। এখানেই ভারত চমকে দিয়েছে সবাইকে। আমরা তৈরি করছি পাবলিক প্রাইভেট কম্পিউট গ্রিড। ভারত সরকারের লক্ষ্য হলো আমাদের দেশের স্টার্টআপদের জন্য 38,000 GPU এর এক বিশাল পুল তৈরি করা। এবং সবচেয়ে বড় কথা কি জানেন? বৈশ্বিক খরচের মাত্র 1/3 খরচে ভারত এই কম্পিউট পাওয়ার বা কম্পিউটেশনাল ক্ষমতা প্রদান করতে সক্ষম। এটাই ভারতের স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ। পঞ্চম তলা, এনার্জি লেয়ার। ব্যাটারি ছাড়া যেমন স্মার্টফোন অচল, তেমনি বিদ্যুৎ ছাড়া এআই হলো আবর্জনা। এআই চালানোর জন্য যে বিপুল পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হয়, ভারত সেখানে রিনিউয়েবল এনার্জিতে বিশাল ইনভেস্টমেন্ট করছে। সোলার এবং গ্রিন হাইড্রোজেনের মাধ্যমে ভারত নিশ্চিত করছে যে আমাদের এআই হবে টেকসই এবং পরিবেশ বান্ধব। এই 5টা লেয়ার যখন একসাথে কাজ করে, তখন তাকে কেউ সেকেন্ড টিয়ার বলার সাহস পায় না। কিন্তু আইএমএফ এই গভীরতা বুঝতে ব্যর্থ হয়েছে। এখানে একটি দার্শনিক পার্থক্য আছে। আমেরিকা এবং চীনের দৃষ্টিভঙ্গি হলো কে কার চেয়ে বড় মডেল বানাতে পারে তাই নিয়ে। এটা অনেকটা ইগো ব্যাটেলের মতো। তারা ট্রিলিয়ন প্যারামিটারের মডেল বানাচ্ছে, যেগুলোর রক্ষণাবেক্ষণ করতে কোটি কোটি ডলার খরচ হয়। কিন্তু ভারতের দৃষ্টিভঙ্গি হলো ROI বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা প্রোডাক্টিভিটি। অশ্বিনী বৈষ্ণব দাভোসে দাঁড়িয়ে খুব স্পষ্টভাবে বলেছেন, ROI ডাজন্ট কাম ফ্রম ক্রিয়েটিং এ ভেরি লার্জ মডেল। আপনি যদি একটি বিশাল মডেল বানান যা সাধারণ মানুষের কোনো কাজে লাগে না, তবে সেই প্রযুক্তির কোনো মূল্য নেই। ভারতের লক্ষ্য হলো ডিফিউশন, মানে প্রযুক্তি যেন শুধু বড় বড় কর্পোরেট অফিসের এসি রুমে বন্দি না থাকে। ভারতের লক্ষ্য হলো একটি প্রত্যন্ত গ্রামের কৃষক যেন এআই ব্যবহার করে জানতে পারেন তার মাটিতে কখন সার দিতে হবে। ভারতের লক্ষ্য হলো একজন অটো চালক যেন তার নিজের ভাষায় এআই ভয়েস কমান্ডের মাধ্যমে সরকারি পরিষেবার সুবিধা নিতে পারেন। আমেরিকার অ্যাপ্রোচ হলো প্রথমে টেকনোলজি বানাও, তারপর প্রফিট খোঁজো। ভারতের অ্যাপ্রোচ হলো প্রথমে মানুষের সমস্যা চিহ্নিত করো, তারপর সাশ্রয়ী প্রযুক্তির মাধ্যমে তার সমাধান করো। এই যে মাস ডিফিউশনের ক্ষমতা, এটাই ভারতকে ভবিষ্যতে এআইয়ের গ্লোবাল হাবে পরিণত করবে। আইএমএফ হয়তো তাদের ইন্ডেক্সে ভারতের মানুষের এই জীবনযাত্রার পরিবর্তনকে জায়গা দেয়নি, কিন্তু বাস্তব পরিস্থিতি বলছে ভারতের প্রতিটি কোণায় আজ ডিজিটাল বিপ্লব ঘটে গেছে। আইএমএফ দাবি করে যে তারা 4টি স্তরের উপর ভিত্তি করে
কোনো দেশের এআই সার্থকতা বিচার করে। ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, স্কিল, ডিফিউশন এবং রেগুলেশন। শুনতে খুব ভালো লাগে, কিন্তু সমস্যা হলো এদের মাপকাঠিগুলো অত্যন্ত সেকেলে। তারা ডিফিউশন বলতে বোঝে জিডিপিতে তার ইম্প্যাক্ট কতটা, কিন্তু তারা ভারতের ইউপিআই, আধার বা ডিজিলকারের মতো প্ল্যাটফর্মগুলোকে হিসেবেই ধরে না। বন্ধুরা, আধার বা ইউপিআই কি টেক্সট বুক এআই? হয়তো না, কিন্তু এই সিস্টেমগুলো যে পরিমাণ ডেটা জেনারেট করছে এবং যেভাবে ভারতের ডিজিটাল ইকোসিস্টেমকে সচল রাখছে তা বিশ্বের আর কোনো দেশে নেই। ভারত আজ ডেটা রিচ দেশ, আর এআই এর আসল জ্বালানি হলো ডেটা। আইএমএফ এই ডেটা ইকোসিস্টেমকে বুঝতে ভুল করেছে। তারা ভুলে গেছে যে ভারত আজ শুধু সফটওয়্যার বানাচ্ছে না, ভারত আজ ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বা ডিপিআই এর গ্লোবাল স্ট্যান্ডার্ড সেট করছে। যে দেশ গোটা বিশ্বকে ডিপিআই রপ্তানি করার ক্ষমতা রাখে, তাকে দ্বিতীয় সারিতে রাখা কেবল অজ্ঞতা নয়, এটি একটি পরিকল্পিত অবজ্ঞা। সবচেয়ে বড় প্রশ্নটি হলো, ভারতকে কি আমেরিকা অথবা চীনের মধ্যে কোনো একটি পক্ষকে বেছে নিতে হবে? আইএমএফের ইন্ডেক্স ইঙ্গিত দিয়েছিল যে ভারতের মতো দেশগুলোকে এই দুই পরাশক্তির সাথে অ্যালাইনমেন্ট করে চলতে হবে, কিন্তু অশ্বিনী বৈষ্ণবের পাল্টা জবাবের মধ্যে একটি প্রচ্ছন্ন বার্তা ছিল, ইন্ডিয়া চার্টস ইটস ওন কোর্স। বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত। একদিকে চীন, যারা এআইকে ব্যবহার করে স্টেট কন্ট্রোল বা নাগরিকদের উপর নজরদারি করার জন্য। অন্যদিকে আমেরিকা, যেখানে এআই হলো কর্পোরেট কন্ট্রোলড, অর্থাৎ অ্যামাজন, গুগল বা মেটার মতো কোম্পানিগুলো আপনার ডেটা এবং ভাগ্য নিয়ন্ত্রণ করে। ভারত এই দুটোর কোনোটাতেই বিশ্বাসী নয়। ভারত চাইছে সিটিজেন সেন্ট্রিক এআই। ভারত আজ সভারেন এআই বা সার্বভৌম কৃত্রিম বুদ্ধিমত্তার কথা বলছে। তার মানে হলো, আমাদের মানুষের ডেটা আমাদের দেশেই থাকবে এবং তার সুফল আমাদের দেশের মানুষই পাবে। ভারত কোনো ডেটা কলোনি হতে রাজি নয়। এই যে ভারতের স্বাধীন অবস্থান, এটাই পশ্চিমী দেশগুলোর মাথা ব্যথার কারণ। তারা ভারতকে তাদের প্রভাব বলয়ে রাখতে চায়, কিন্তু ভারত আজ নিজের ক্ষমতায় বলীয়ান। আমাদের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার আজ গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলোর জন্য রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। তাই ভারত যখন কথা বলে, তখন শুধু ভারত নয়, বরং বিশ্বের 2/3 মানুষের হয়ে কথা বলে। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু একটা প্রযুক্তি নয়, এটি একটি প্রচণ্ড শক্তিশালী অস্ত্র। আর এই অস্ত্রটি যদি ভুল হাতে পড়ে, তবে তা মানব সভ্যতার জন্য বিপদ ডেকে আনতে পারে। আইএমএফ তাদের রিপোর্টে ভারতের রেগুলেশন এবং নীতিমালার দিকটিকে অবহেলা করেছে, কিন্তু ভারত আজ বিশ্বের সেই অল্প কয়েকটি দেশের মধ্যে একটি, যারা এআই এর ক্ষেত্রে এথিক্স এবং ট্রাস্টকে সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে। অশ্বিনী বৈষ্ণব বারংবার বলছেন যে আমাদের কাছে রেগুলেশন মানে নিয়ন্ত্রণ নয়, রেগুলেশন মানে বিশ্বাস তৈরি করা। আমরা চাই না এআই মানুষের চাকরি কেড়ে নিক বা মানুষের গোপনীয়তা নষ্ট করুক। আমরা চাই এআই মানুষের সক্ষমতাকে আরও বাড়িয়ে দিক। এই যে মানবিক দৃষ্টিভঙ্গি, এটা পশ্চিমের প্রফিট ফার্স্ট মডেলে দেখা যায় না। তারা শুধু দেখে কত বেশি ক্যালকুলেশন হচ্ছে, কত বেশি প্রসেসিং হচ্ছে, কিন্তু ভারত দেখে এই প্রযুক্তির ফলে সমাজের শেষ সারির মানুষটির জীবনে কি পরিবর্তন আসছে। এই পিপল ফার্স্ট দৃষ্টিভঙ্গি ভারতকে নৈতিকভাবে বিশ্বের নেতৃত্বে বসাবে। বন্ধুরা, অনেকে ভাবতে পারেন যে আইএমএফ কি বলল তাতে কি আসে যায়, আমরা তো জানি আমরা কি করছি। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। এই ধরনের লেভেল বা তকমা অত্যন্ত বিপজ্জনক। কেন? প্রথমত, এটি গ্লোবাল ইনভেস্টমেন্ট বা বিনিয়োগকে প্রভাবিত করে। যখন আইএমএফের মতো প্রতিষ্ঠান ভারতকে দ্বিতীয় সারিতে রাখে, তখন বিদেশি বিনিয়োগকারীরা ভারতে টাকা লগ্নি করতে দ্বিধাবোধ করে। দ্বিতীয়ত, এটি একটি ভুল জিওপলিটিক্যাল পার্সপেক্টিভ তৈরি করে। এর ফলে আন্তর্জাতিক নীতি নির্ধারণের সময় ভারতের গুরুত্বকে খাটো করে দেখা হয়। এবং তৃতীয়ত, এটি ভারতের তরুণ প্রজন্মের আত্মবিশ্বাসে আঘাত করার একটি সূক্ষ্ম চেষ্টা। ভারতকে ফলোয়ার হিসেবে দেখানো মানে হলো ভারতের ভবিষ্যৎ লিডারশিপকে অস্বীকার করা। কিন্তু ভারত আজ আর সেই অবস্থানে নেই যেখানে কেউ তাকে দমিয়ে রাখতে পারবে। আমরা শুধু একটা চিপ ডিজাইন করছি না, আমরা আজ কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিচার ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা পর্যন্ত আমূল বদলে ফেলার পরিকল্পনা করছি। অশ্বিনী বৈষ্ণবের এই কাউন্টার অ্যাটাক আসলে আইএমএফকে এই বার্তাই দিচ্ছে যে ভারতকে বিচার করার পুরনো তুলাদণ্ড এবার ছুঁড়ে ফেলে দিন। ভিডিওর শেষে এসে আমাদের একটি সত্য স্বীকার করতে হবে। জাতীয়তাবাদ মানে শুধু অন্ধভাবে দেশের জয়গান করা নয়।
জাতীয়তাবাদ মানে হলো নিজের শক্তিকে চেনা এবং বিশ্বের চোখে চোখ রেখে সত্যটা বলা। ভারত আজ এআইয়ের লড়াইয়ে খুব একটা চিৎকার করছে না, কিন্তু ভারত আজ গভীরে কাজ করছে। দাভোস থেকে আসা বার্তাটি একদম পরিষ্কার। ভারত কারো থেকে ভ্যালিডেশন বা প্রশংসাপত্র চায় না। ভারত আজ ইঞ্জিনিয়ারিং লিডারশিপ করছে। ইতিহাস সাক্ষী আছে, যারা ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো তৈরি করে তারাই শেষ পর্যন্ত বিশ্ব শাসন করে। ব্রিটিশরা রেলওয়ে বানিয়েছিল সাম্রাজ্য বিস্তারের জন্য, আমেরিকা ইন্টারনেট বানিয়েছিল আধিপত্যের জন্য, আর ভারত আজ ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বা এআই তৈরি করছে মানুষের ক্ষমতায়নের জন্য। ঐশিনী বৈষ্ণব আইএমএফকে যে শিক্ষাটি দিয়েছেন তা হলো প্রযুক্তির মাপকাঠি কেবল ল্যাবরেটরি বা জিডিপি দেওয়া হয় না, প্রযুক্তির আসল বিচার হয় মানুষের জীবনে তার প্রভাব দিয়ে। ভারত আজ সেই পথে হাঁটছে যেখানে ভারত হবে দ্য ইন্টেলিজেন্ট ইঞ্জিন অফ দ্য ওয়ার্ল্ড। আপনাদের কি মনে হয়, আইএমএফ কি সত্যি ভারতের ক্ষমতা বুঝতে ভুল করছে, নাকি এটা ভারতের ক্রমবর্ধমান শক্তির বিরুদ্ধে একটি পরিকল্পিত ষড়যন্ত্র? কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও জানতে পারে ভারত কিভাবে বিশ্বের দাদাগিরিকে চ্যালেঞ্জ জানাচ্ছে। আর এমনই সব ইনডেপথ এবং জিওপলিটিক্যাল বিশ্লেষণের জন্য সাবস্ক্রাইব করুন অদ্ভুত অথচ বাস্তব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সচেতন থাকুন এবং মনে রাখবেন, ভারতের শক্তি আজ আর কোনো তকমার মুখাপেক্ষী নয়। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।